সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চালকরা। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, আবার কোথাও স্বল্প চাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে গণপরিবহন ও রাইড শেয়ারিং সেবা, অন্যদিকে আয় কমে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। শুধু পরিবহন খাতই নয়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকটও ভোগাচ্ছে নগরবাসীকে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তবুও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোয় ভোগান্তির চিত্র অভিন্ন। ভোর থেকেই গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশা, গাড়িসহ অন্যান্য যানবাহনকে। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য দিনের কর্মঘণ্টার বড় একটি অংশ নষ্ট হচ্ছে। গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন কমে গেছে, টান পড়েছে রোজগারে। এতে মালিকের জমা পরিশোধে বেগ পেতে হচ্ছে চালকদের। কঠিন হয়ে পড়েছে পরিবারের খরচ চালানো। কি কষ্টের মধ্যে আছি, বাসায় প্রকাশ করতে পারবো না। বাসায় গেলে বেতন নিতে পারি না, এই বাজার করতে পারি না। 2-300 পাইলে পাই, না পাইলে খালি পকেটে বাসা যায়। গ্যাস নিতে সকালবেলা বের হয়ে আসছি, এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। এখন গ্যাস ঢুকে মনে করেন যে 30-40 টাকার 3 ঘন্টা সিরিয়াল ধরে মনে করেন না তুলতে পারি গাড়ির জমা, না দিতে পারি বাড়ির টাকা। গ্যাসের অভাবে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের চিত্রটাও বদলে গেছে। কোথাও দীর্ঘ লাইন, কোথাও গ্যাসের চাপ না থাকায় পুরোপুরি বন্ধ স্টেশন। পাম্পের সামনে ঝুলছে সাইনবোর্ড। আমাদের আর কিছু বলার আছে? সাধারণ মানুষের ভোগান্তিকে কারোর কিছু বলার নেই, আমাদের শোনারই লোক নেই। তা আমার এই গাড়ি হলো ওভারে চলে, মনে করেন 2 টিপ মারলে আমার গ্যাস শেষ। 11 ঘন্টা লাইনে থাইকা তারপর গ্যাস পাই 300 টাকার 400 টাকার। আমি তো সকাল ফজর নামাজ পড়ে 6টার সময় লাইন ধরছি, বাংলাপুর থেকে এখনো পাই নাই। অলরেডি 5 ঘন্টা চলে গেছে। আজানের আগে আসছি, এখনো বসে রয়েছি। শুধু সিএনজি স্টেশনেই নয়, আবাসিক পর্যায়েও তীব্র হয়েছে গ্যাসের সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ ধরে গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে বলেও জানান অনেকে। গ্যাস নেই 15-20 দিন, গ্যাস না হলে মানুষ চলবে কিভাবে? আমরা খাবো কি? এই বাজারেতে এই নিয়ে খাওয়া এসব সম্ভব? দীর্ঘদিন যাবৎ এই এলাকায় এমনিতেই গ্যাস পাওয়া যায় না। গ্যাস না থাকার কারণে জনজীবনে এত দুর্ভোগ বলার বাইরে। এখনকার অবস্থা টোটালি একবারে গ্যাস নাই, রান্না করতে আমাদের একবারেই করা যাচ্ছে না রান্না, বাইরের থেকে খাবার নিয়ে আসতে হয়, খাইতে হয়। গ্যাস না পেয়ে চালকদের আয় কমে যাওয়া এবং বাসাবাড়িতে রান্নার গ্যাসের সংকট, সব মিলিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। এখন প্রশ্ন, কবে স্বাভাবিক হবে সরবরাহ আর কবে শেষ হবে এই ভোগান্তির? শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় গ্যাসের সংকট আরও তীব্র হচ্ছে। অনেক বাসা বাড়িতে জ্বলছে না চুলা। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। সংকট নিরসনের দাবিতে বিক্ষোভও হয়েছে। তীব্র গ্যাস সংকটের বিরূপ প্রভাব পড়েছে শিল্প খাতেও। অচল হয়ে পড়েছে শত শত কারখানা। গ্যাসের লাইন থাকলেও রান্নার হাঁড়ি বসেছে সিলিন্ডারের চুলায়। গ্যাস সংকটে বাধ্য হয়েই এমন অবস্থা। কদিন ধরে চরম ভোগান্তিতে গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দারা। গাজীপুর ছাড়াও একই চিত্র চট্টগ্রাম, নরসিংদী, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। গ্যাসের চাপ কম থাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা, তাই সিলিন্ডার গ্যাস কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন অনেকেই। বাড়তি খরচ সামাল দিতে হিমশিম অবস্থা। আমরা যদি সিলিন্ডার ব্যবহার করি তাহলে আমাদের খরচটা বেশি হয়ে যায়। ভাত বসাইছি, ভাত হয় নেই, মানে একবারে কমে গেছিল গ্যাস। খাওয়া দাওয়ার কষ্ট, আমাকে অফিসের ঝামেলা, ওই জায়গায় সমস্যা হয়। সাপ্তাহিক ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে মিলছে না গ্যাস। সাময়িকভাবে বন্ধ অনেক পাম্প। কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ যানবাহন চালকরা। চাঁদপুরের হাজীগঞ্জে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। গ্যাসের যে পরিস্থিতি, আঙ্গুর বিক্রি করেও ভাত পাইতাম না। প্রচুর পরিমাণ লাইন বাজার হয়েছে, এই 1.5 কিলোমিটার পর্যন্ত। 8-9 ঘন্টা সিরিয়াল দিয়ে 150 টাকা 200 টাকার গ্যাস পাচ্ছি। রাতে 3টায় আসছি, কোনো গ্যাস পাই নাই। এভাবে আমাদের দ্বারা গাড়ি চালানো সম্ভব না। সাধারণ শিক্ষার্থী যেখানে 50 টাকার ভাড়া এখন 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে। গ্যাসের লাইনে যদি সমস্যা থাকে তাহলে একেবারে টোটালি ফার্ম বন্ধ থাকুক,
আমাদেরকে এত হয়রানি করার কি দরকার? আমরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছি সব জায়গায়। তীব্র গ্যাস সংকটের বিরূপ প্রভাব পড়েছে শিল্প খাতেও। ব্যাহত হচ্ছে উৎপাদন, বন্ধ হয়ে গেছে শত শত কারখানা, বিপাকে শ্রমিক ও শিল্প উদ্যোক্তারা। গ্যাস যদি না থাকে তো আমরা কিভাবে কাজ করে খাবো, কিভাবে করে খাবো? আমাদের সংসার চালাইতে হবে গ্যাস করে কাজ করে। গ্যাসের সমস্যার জন্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমাদের কাজকর্ম এবং পরিবার সহ আমাদের সমস্যা হয়ে যাবে। সমাধান যত দ্রুত করবে তত আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ফ্যাক্টরি, টেক্সটাইল এগুলি শ্রমিকরা কাজ করতে পারবে, আমরা প্রোডাকশন করতে পারবো। প্রোডাকশনটা এখন আমাদের প্রায় জিরো লেভেলে চলে আসছে। সংশ্লিষ্টরা বলছে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ অনেক কমে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। কবে নাগাদ এই সংকট কাটবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। এই মুহূর্তে গাজীপুর থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ফিলিং স্টেশনগুলোর চিত্র একটু জানতে চাই এই মুহূর্তের। গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের কি বক্তব্য? শাওন, আমার পিছনে যে আসলে লম্বা সিরিয়াল পরিবহনে প্রায় এই দিক দিয়ে 1 কিলোমিটার এবং মহাসড়কের যে অংশ সেখানেও প্রায় 1.5 কিলোমিটার, সব মিলে এই যে 2.5 কিলোমিটার যে লম্বা সারি রয়েছে এটি সম্পূর্ণ হচ্ছে ব্যক্তিগত এবং যারা ভাড়া চালিত যেই পরিবহন রয়েছে সেই পরিবহনগুলো এবং এই কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু সকাল বিকাল রাত 24 ঘন্টা কিন্তু হিমশিম খেতে হচ্ছে। অর্থাৎ যে ভাড়া চালিত এবং ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে তাদের সঠিক মতো তাদের পর্যাপ্ত গ্যাস দিতে পারছে না, এটি নিয়ে কিন্তু তারাও কিন্তু আসলে ঊর্ধ্বতন যারা রয়েছে গ্যাস পাম্পের তাদের সাথে যোগাযোগ করছে। অর্থাৎ তারাই কিন্তু বিভিন্ন তালবাহানা করছে, কখন দিবে এই হচ্ছে, এই বিষয় নিয়ে বিভিন্ন তালবাহানা চলছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটি শিল্প কলকারখানায় গেছিলাম, সেখানে কিন্তু একই অবস্থা রয়েছে। যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার, সেক্ষেত্রে তারা কিন্তু আমরা দেখেছিলাম এখানে কিন্তু বলছিল যে শুক্রবার অর্থাৎ কাজের কর্মঘণ্টা তাদেরকে অধিক দিয়েও কিন্তু তাদেরকে কাজ করা হচ্ছে। কেউ কেউ আবার তেল দিয়েও কিন্তু আসলে তারা কলকারখানা চালাচ্ছে। এখানে যারা সিএনজি অটোরিক্সা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা যে বিষয়টি বলছিল যে সিএনজি যারা রয়েছে তারা বলছে যে অতি শীঘ্রই এটি যদি আসলে সমাধান না হয় সেক্ষেত্রে তারা অনেকটাই বিপদে পড়বে। অর্থাৎ কেউ কেউ 10 বছর থেকে শুরু করে 15 বছর তারা আসলে সিএনজি চালাচ্ছিল, তারা বলছিল যে এই পেশাটি আসলে সহজে তারা ছাড়তে পারছে না, এ নিয়ে আসলে অনেক তাদের সমস্যা হচ্ছে। তবে এখানে যারা ভাড়া চালিত যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই চালকদের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জেনেছি যে তারা প্রায় 3 থেকে 4 ঘন্টা এইভাবে লম্বা সিরিয়াল দাঁড়িয়ে তারা যখন আসলে পাম্পের সন্নিকটে যায় তখন থেকে দেখেছি যে 60 থেকে 70 টাকা বা কেউ কেউ আবার 100 টাকা পর্যন্ত তারা পাচ্ছে। এত করে কিন্তু 4 থেকে 5 ঘন্টা পর ঠিক আবারও কিন্তু তাদের গ্যাস সংকট দেখা দেয়। অর্থাৎ এই যে একটি সংকট রয়েছে যে কারণে কিন্তু আসলে তাদের পরতে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পলাশ, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে এখন পর্যন্ত 8 শ্রমিকের প্রাণ গেছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর বিষাক্ত গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ে। এলএনজি বহন করা জাহাজটি রাসায়নিক মুক্ত না করেই কাটার ফলে ভয়াবহ এই প্রাণহানি বলছে ফায়ার সার্ভিস। আর বিকেলে আহতদের দেখতে গিয়ে এই ঘটনায় কারো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল নামের এই শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার কাজ শুরু করে শ্রমিকরা। হঠাৎ বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান বেশ কয়েকজন শ্রমিক। জাহাজটির একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হতে দেখে কয়েকজন শ্রমিক এগিয়ে গিয়ে ঘটনা কি জানার চেষ্টা করে। এ সময় তারাও বিষাক্ত গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান 2 শ্রমিক। অসুস্থদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে আরও 6 শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদের মধ্যে খোকন ও রানার বাড়ি গাইবান্ধা, আর সানি, পলাশ, মনসুর এবং নাসিরের বাড়ি সীতাকুণ্ডে। এরা ওইখানে যে মনে হয় কাটিং করার সময় যেগুলা গ্যাস বাইর হওয়ার সাথে তারা অজ্ঞান হয়ে গেছে। গ্যাস বাইরে যেগুলো আসিল সব অজ্ঞান, যে উদ্ধার করতেছে সে অজ্ঞান, যে উদ্ধার করতেছে সে অজ্ঞান। 5টা লাশ আমাদের গাড়িতে করে আনছি, একটা লোক মোটামুটি সুস্থ আছে আর 5 জন অলরেডি ডেড। যে গৃহল এখন আমি এই মাত্র নামাইলাম। গ্যাসটা লিকেজ হয়ে ওদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ওরা জায়গায় স্পট ডেথ হয়ে গেছে আর কি। ওনাদের ইনজুরিও আছে, বডিতে ইনজুরিও আছে, আবার হচ্ছে যে একটা গ্যাস ওদের ইনহেলেশন একটা ইনজুরি আছে বলি আমরা, এগুলো হইতে পারে, এটা হইতে পারে।
এদিকে বিকেলে আহত শ্রমিকদের দেখতে এবং নিহতের স্বজনদের সমবেদনা জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা। এর আগে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মীরা। তারা জানায় শিপ ব্রেকিং ইয়ার্ডটিতে যে জাহাজটি কাটা হচ্ছিল সেটি এলএনজি বহন করত। কাটার আগে জাহাজটি থেকে কার্বন মনোক্সাইড জাতীয় গ্যাস মুক্ত না করায় এই ভয়াবহ দুর্ঘটনা। আর এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আমরা অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। যখন লিঙ্কেজ থাকে বিষয়গুলো নিরাপত্তা তারা সেভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেন ইয়ার্ড মালিক কর্তৃপক্ষ। যারা আহত হয়েছে তাদের সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত তাদের ক্ষতিপূরণ এবং যারা নিহত হয়েছে ওনাদের রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে আমাদের এলাকার এবং আমাদের বিএসবি এর নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে যেটা আমাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার সেটা আমরা দেব। শহীদুল সুমন, যমুনা নিউজ। এ পর্যায়ে সীতাকুণ্ড থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জোবাই রিফাত। রিফাত, একটু মরদেহ কখন দাফন করা হবে সেই বিষয়ে জানতে চাই এবং এই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন। শাওন, এই মুহূর্তে মূলত নিখোঁজ যারা রয়েছেন তাদের সন্ধানে আসলে সেনা ও ফায়ারের সদস্যরা আসলে কাজ করতে আমরা দেখছি এবং তারা এই মুহূর্তে যেহেতু স্বাভাবিকভাবে গত প্রায় 2-3 ঘন্টা ধরে কিন্তু আমরা দেখছিলাম যে সাগরে বেশ জোয়ার ছিল এবং এই পর্যন্ত পানি ছিল এবং পানির স্রোতও আসলে বেশি ছিল, ফলত সাগরটির ভেতরে যাওয়া এবং যেহেতু সাগরের নিচে যেহেতু পানি জমে গিয়েছিল সেক্ষেত্রে ভেতরে গিয়ে আসলে দেখা যে অন্য কোনো সদস্য বা অন্য কেউ এখন পর্যন্ত সেখানে মৃত পড়ে আছেন কিনা বা আহত অবস্থায় আছেন কিনা সেটি আসলে দেখার যে প্রক্রিয়াটি সেটি এইমাত্র শুরু হয়েছে। তারা মূলত সেনাবাহিনীর যেই প্রকৌশল টিম রয়েছে এবং ফায়ারের যেই বিশেষ টিম রয়েছে তারা এই যে জাহাজটির অভ্যন্তরে প্রবেশ করবে এবং অভ্যন্তরে প্রবেশ করে সেখানে আসলে গ্যাস লিকেজের যে বিষয়টি সেটি থেমেছে কিনা এবং হতাহত কেউ এখন পর্যন্ত আছে কিনা সেই বিষয়টি তারা তদারকি করবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে বিশেষ যেমনটি জানালেন, তারা তদন্ত কমিটি আজকে রাতের মধ্যে আসলে গঠন হয়ে যাবে। সেক্ষেত্রে তারা মালিক পক্ষের কি ধরনের গাফিলতি ছিল, সেফটি সিকিউরিটির যে বিষয়টি বারবার করে আসলে প্রশ্ন উঠছে, যেহেতু এর আগেও এই শিপইয়ার্ডটিতে আসলে নানা ধরনের ঘটনা ঘটেছে এবং আশঙ্কার খবরও আসলে তারা এলাকাবাসীর পক্ষ থেকে জানছিল, আমরাও আসলে জানতে পেরেছি। সব মিলিয়ে এই যে বিষয়গুলো আসলে যে প্রশ্নগুলো সামনে আসছে সেগুলো নিয়ে আসলে তারা কাজ করবে এবং তদন্ত কমিটি গঠন হলে স্বাভাবিকভাবেই এটি পরিষ্কার হবে যে এই জায়গাটিতে আসলে কাদের আসলে গাফিলতি ছিল এবং ভূমিকার জায়গাটি কি ছিল। এবং শুক্রবার দিন আসলে এই ইয়ার্ডটি খোলা রাখা এখানে এবং 34 জনের মতো কর্মকর্তাচারী শ্রমিক আসলে প্রবেশ করা, তারা আসলে এই জায়গাটিতে যথাযথ সেফটি মেজরিটি নিয়ে কাজ করছিলেন কিনা সেই বিষয়টিও আসলে তারা দেখবেন। সব মিলিয়ে সেনা এবং ফায়ারের সদস্যরা যখন অভ্যন্তরে প্রবেশ করবে তারা আসলে দেখবে সেখানটার আসলে সর্বশেষ কি অবস্থা। আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে কথা বললে আসলে আরো বিস্তারিত আমরা জানতে পারবো এবং জানাতে পারবো। শাওন, এই ছিল সর্বশেষ খবরাখবর। রিফাত, ধন্যবাদ আপনাকে। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই নির্বাচিত হবে বিএনপির পরবর্তী মহাসচিব, জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিকেলে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপি মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে বাধ্যবাধকতা ছিল না। এছাড়াও 6 মাসের লক্ষ্য পূরণে সরকার সফল বলেও উল্লেখ করেন তিনি। বলেন, সরকারের পরের 6 মাসের কার্যক্রম আরও জোরালো হবে। জানান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন
উপলক্ষে শনিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকালে নয়াপল্টনে, পরে গুলশান কার্যালয় সহ সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শপথ করার পূর্বে দলের পদ থেকে বা সরকারের অন্য পদ, মন্ত্রী হোক বা এমপি হোক, এখান থেকে যে পদত্যাগ করতে হবে, এ ধরনের কোনো ধরনের বাধ্যবাধকতা নেই আইনগতভাবে। কিন্তু যেহেতু উনি দলের মহাসচিব, কালকে রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করবেন। দর্শক, এই মুহূর্তে যাত্রাবাড়িতে এনসিপির গণসমাবেশে কথা বলছেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মন্ত্রণালয় দিয়েছে, যারা তাদের নির্বাচনে হেরে গিয়েছে তাদেরকে সিটি কর্পোরেশনে প্রশাসক বানিয়েছে। রাষ্ট্রের টাকা খরচ করে তারা নিজেদের নির্বাচনী প্রচারণা করছে। দেশের সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে স্থানীয় সরকার সবকিছুতে দলীয় লোক বসিয়ে দুর্নীতি এবং লুটপাট শুরু করেছে। আপনারা দেখবেন সারা দেশে ইউনোদেরকে মারধর করা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য। কারা মারধর করছে? ছাত্র দল, যুব দল এবং বিএনপির নেতা কর্মীরা। তার মানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যে কার্ডের রাজনীতি, সব কার্ড জনগণ পাচ্ছে না। কারা পাচ্ছে? তাদের সন্ত্রাসী বাহিনীরা, তাদের চাঁদাবাজ বাহিনীরা পাচ্ছে, এবং সেটার জন্য প্রশাসকদেরকে তারা চাপ দিচ্ছে, ইউনো ডিসিদেরকে তারা চাপ দিচ্ছে, তারা মারধর করছে। এই যখন দেশের পরিস্থিতি, জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। আগামী স্থানীয় সরকারে দেখিয়ে দিবে, নির্বাচনে দেখিয়ে দিবে, এবং আগামীতে যে আন্দোলন আসছে সেই আন্দোলনেও দেখিয়ে দিবে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম যে গণভোটে হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার ব্যবস্থার সংস্কার হবে, স্থানীয় সরকারের সংস্কার হবে, মিডিয়ার সংস্কার হবে। আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ। তানজিদ তামিমের সেঞ্চুরিতে বড় লিড নিয়েছে টাইগাররা। অজিদের 198 রানের জবাবে 6 উইকেটে 351 রান নিয়ে শেষ করেছে সফররতরা। 153 রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ। ক্যালেন্ডারের পাতায় বদলেছে দিন, রাত পেরিয়ে উঠেছে নতুন সূর্য, তবে বদলায়নি ডারউইন টেস্টে দ্বিতীয় দিনের চিত্র। প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য দেখানোর পর দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম দিনে হাসান মাহমুদের পর দ্বিতীয় দিনের নায়ক তানজিদ হাসান তামিম। তামিমের ইতিহাস গড়ার দিনে 50 থেকে 1 রান দূরে থাকতে ফেরেন মমিনুল হক। এরপর নাজমুল শান্তর সাথে 93 রানের আরেকটি দুর্দান্ত জুটি। অজিদের ডেরায় তামিমের সেঞ্চুরির গল্প লিখে ফেরা, যে গল্প মাত্র 16 রানের জন্য পূর্ণতা পায়নি টাইগার অধিনায়কের। নতুন বলে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডের আক্রমণে 11 রানেই 3 উইকেট নেই। ছন্দ পতনে হুটপুরি যেন ডারউইনে কিছুটা ভয় বাংলাদেশকে নিয়ে। সেই ছন্দটা অবশ্য ফিরে আসে মেহেদী হাসান মিরাজ আর হাসান মাহমুদের দৃঢ় ব্যাটিংয়ে। প্রায় 25 ওভার ব্যাট করে স্বস্তি নিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন দুই টাইগার ক্রিকেটার। মিরাজ অপরাজিত 32 আর হাসান মাহমুদ 13 রানে। বাংলাদেশের স্কোরবোর্ডে রানটা 6 উইকেটে 351। 153 রানে এগিয়ে থেকে ডারউইন টেস্টের সিংহাসনে এখন টাইগাররা। তৃতীয় দিনে সেই সিংহাসন ধরে রাখতে পারবে কি নাজমুল শান্তর দল? প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও স্বস্তি নিয়ে ড্রেসিং রুমে ফিরেছে বাংলাদেশ দল। ডারউইন টেস্টে এখন চালকের আসনে টিম টাইগার্স। তানজিদ তামিমের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে বড় একটা লিড। এই টেস্টের ফলাফল কোন দিকে যাবে সেই আভাসটা হয়তো পাওয়া যাবে তৃতীয় দিনে। প্রথম দ্বিতীয়র পর তৃতীয় দিনটা কি বাংলাদেশ নিজেদের করে নিতে পারবে? অস্ট্রেলিয়ার মাটি থেকে ইতিহাস গড়তে পারবে নাজমুল শান্তর দল? এখন অপেক্ষা সেই উত্তরের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া সেঞ্চুরি বাবা মাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম। প্রশংসা কুড়িয়েছে সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্টের। গ্যালারিতে অজিদের কাছ থেকে দাঁড়িয়ে অভ্যর্থনা পাওয়ার অনুভূতি শোনালেন এই বাঁহাতি ওপেনার। বলছেন, যতক্ষণ পারবে ব্যাটিং করে যেতে চায় বাংলাদেশ। এমন একটা শক্তিশালী পেস ইউনিটের বিপক্ষে তানজিদ তামিমের ইতিহাস গড়া সেঞ্চুরিটা স্বাভাবিকভাবেই বিশেষ। এই সেঞ্চুরিটা কাকে উৎসর্গ করছেন এই বাঁহাতি ওপেনার? এরকম মনে পড়ে নাই, বাট সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। দীর্ঘ প্রায় 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ দল। তার দ্বিতীয় দিনেই ইতিহাস গড়া সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম। তামিমের এমন ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ানরাও। করতালিতে মুখর ছিল মারারা ক্রিকেট গ্রাউন্ড, পেয়েছেন স্ট্যান্ডিং ওভিয়েশন। এমন একটা মুহূর্ত কেমন লাগলো তামিমের? স্ট্যান্ডিং, এটা আসলে দেখেন একটা ভালো লাগার একটা জায়গা, ভালো লাগছিল। এটা হয়তো বা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, সেটা আজকে ফিল হয়েছে। যেটা বললেন অ্যাডাম গিলক্রিস্ট, ছোটবেলায় তো যখন দেখতাম অনেক মানে কি বলবো পছন্দের একটা প্লেয়ারও, আর ও যখন আমার ইন্টারভিউ করছিল তার আগে আমাকে বলছিল যে ও অনেক এনজয় করছে আমার ব্যাটিংটা, তো এটা ভালো লাগার বিষয় আমার কাছে। ডারউইনের উইকেটে প্রথম দিনে ব্যাট করতে অস্ট্রেলিয়ান ব্যাটাররা যেভাবে খাবি খেয়েছে বাংলাদেশের পেসারদের বিপক্ষে, থিতু হতে পারেননি অজিরা। সেখানে দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যাট করেছে বাংলাদেশের ব্যাটাররা। সব মিলে উইকেটের অবস্থা এখন কেমন, কি বলছেন তানজিদ তামিম? নতুন বলে খুব ভালো ব্যাটে আসে, উইকেটটা আমার কাছে যেটা মনে হচ্ছে ভালো, বাট বল যখন পুরান হয় তখন কিছুটা স্ট্রিকি। আমি যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছি উইকেটটা খুব ভালো ছিল। এখন শেষে যেরকম আপনার হাসান এবং মিরাজ ভাই ব্যাটিং করতেছে দেখে ভালোই মনে হয়েছে, বাট ওরা অনেক টাইট লাইনে বল করতেছে। আমাদের কাছে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত আমরা বেশি ব্যাটিং করতে পারবো ততক্ষণ আমাদের টিমের জন্য ভালো। যেহেতু ওরা নাম্বার 1 টিম, টাফ টাইম তো অবশ্যই দিবে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে ওদের এগেইনস্টে নতুন বলে খেলাটা একটু ডিফিকাল্ট ছিল, বাট আমরা চেষ্টা করেছি কিভাবে শর্ট মিনিমাইজ করে স্ট্রাইক রোটেট করা যায়, এবং চেষ্টা করেছি যে যাতে আমরা উইকেটের থেকে বাজে শট না খেলে কিভাবে একটা পার্টনারশিপ করা যায়। দ্বিতীয় দিনের চেয়ে ডারউইনের এই উইকেটে তৃতীয় দিনে ব্যাট করাটা আরো সহজ হতে পারে। সেই সম্ভাবনা যখন আছে তখন কোনো টার্গেট সেট না করে বাংলাদেশ যত বেশি ব্যাট করতে পারবে ততই দলের জন্য মঙ্গল। আর তাতে বোলারদের জন্য যেমন কাজটা সহজ হবে, তেমনি এই টেস্টে জয়ের স্বপ্নটা রঙিন হবে টাইগারদের। সেই বার্তাটাই দিলেন তানজিদ হাসান তামিম। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া। ভারতের স্বাধীনতা দিবসেই দেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করার ডাক দিলেন আলোচিত সমাজকর্মী সোনাম ওয়াংচুক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় দেশবাসীকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ওয়াংচুকের আশঙ্কা, বর্তমান ধারা অব্যাহত থাকলে 2047 সালেও উন্নত দেশের লক্ষ্যে পৌঁছতে পারবে না ভারত। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি ও অবিচার নিয়েও উদ্বেগ জানান এই সংস্কারক। তার মতে, ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো সঠিক নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতি। তাই পরিবর্তনের জন্য প্রয়োজন একটি শান্তিপূর্ণ বিপ্লব। পাশাপাশি দেশবাসীর কাছে নির্ভীক ও নিঃস্বার্থ ব্যক্তিদের সন্ধান চেয়েছেন, যারা দেশের ভবিষ্যৎ কিভাবে বদলাবে এবং কি কি বদল প্রয়োজন তা পরামর্শ দিতে পারবে। শিখ ধর্মাবলম্বীদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়েছে ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালায়। বৃহস্পতিবার অমৃতসর দিল্লি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিপুল সংখ্যক শিখ ধর্মাবলম্বী। গত সপ্তাহে গুরু পরব উৎসবের সময় পাঞ্জখরা সাহেব গুরুদুয়ারে ভক্তদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত গুরু সিমরন সিং মান্ডের বিরুদ্ধে মামলা দায়েরের দাবিতে এই বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ প্রশাসন। এ সময় কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। মহাসড়ক খুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এতে আহত হন কমপক্ষে 7 পুলিশ ও বেশ কয়েকজন বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। 6 মাসের বেশি সময় হামের প্রকোপ, এখনো মৃত্যু থামছে না। এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা 900 ছুঁই। রাজধানীতে রোগীর সংখ্যা কিছুটা কমলেও ঢাকার বাইরে থেকে রোগী আসছে বেশি। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আসছে এমন রোগীর অভিভাবকদের অভিযোগ, যথাযথ প্রাথমিক চিকিৎসা না পাওয়ার। চিকিৎসকরা বলছেন, টিকার কার্যকারিতা প্রভাব পেতে আরও সময় লাগবে।
মেজেলস ভাইরাস চেপে ধরেছে শিশুর ফুসফুস। বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। নিয়মিত চিকিৎসার পাশাপাশি শিশুর শ্বাস প্রশ্বাসের কষ্ট প্রশমনে ব্যবহার করতে হচ্ছে বাবল সিপ্যাপ নেবুলাইজার। টাইফয়েড নিউমোনিয়া হয়েছে, তারপরে থেকে আবার হাম, আবার পাতলা পায়খানা হাম, আর জ্বর কমে না। যখন গ্রামে আসছিলাম না, গ্রামে আজকে গ্রামের হাসপাতাল ছিল আর কি। গ্রামে হলো আপনার ওই যে টাইফয়েড হয়েছিল, টাইফয়েড নিউমোনিয়া, গ্রামের হাসপাতালে ভর্তি হয়েছিলাম। মহাখালী ডিএনসিসি হাসপাতালে শয্যার বিপরীতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে আসলেও বিভিন্ন জেলা থেকে আসা রোগী কমছে না। মুন্সিগঞ্জে টিকা কার্যক্রমে তারিখ পেলেও তার আগেই হাম আক্রান্ত হয় 9 মাসের ইয়ানা। জেলার হাসপাতালগুলোয় কয়েকদিনে জ্বরের চিকিৎসা নিলেও শনাক্ত হয়নি হাম। অভিভাবকদের দাবি, ঢাকার বাইরে থেকে আসা রোগীদের অনেকেই যথাযথ প্রাথমিক চিকিৎসা পাননি। রক্ত পরীক্ষার পরে কিছু ধরা পড়েনি, সব ভালো ছিল, কিন্তু জ্বর ক্রমাগত বাড়তেই ছিল, কমতে ছিল না। সো তারপরে আর কি আমরা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ওইখান থেকে যাই, তারপর আমাদের এই হসপিটালের ঠিকানা দেয়, তো এখানে আসার পরে ওর ট্রিটমেন্ট চলতেছে। এমনি নর্মাল নাব্বা খাওয়াইছি, বাসায় যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু এখন র্যাশ দেখা গেছে, এর জন্য এখানে নিয়ে আসছি। জেলাভিত্তিক যে হসপিটাল ছিল ওইখানে নিয়েছিলাম, ওইখান থেকে কোনো ট্রিটমেন্ট পাইনি, পরে পাঠাচ্ছিল ঢাকা মেডিকেল ডিরেক্টলি এখানে ডিএনসিসি হসপিটাল নিয়ে আসছে। নতুন রোগীর সংখ্যা কমতে শুরু করলেও জরুরি অবস্থায় আসছে অনেক শিশু, যাদের বেশিরভাগের বয়স 3 থেকে 9 মাস। ডিএনসিসি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউতে চিকিৎসাধীন অর্ধশতাধিক রোগী। অনেকে সুস্থ হয়ে ফিরলেও আক্রান্ত হচ্ছে ভাই বোন বা পরিবারের অন্য সদস্যরা। 3 মাস শেষ হয়ে গেছে, এখন 13 দিন চলে, 4 মাস পড়ছে। আজকে আবার এই বাচ্চাকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসা হয়েছে। বয়স যদি হয় তাহলে দিয়ে দেবে, আর যদি না হয় তাহলে দেবে। চিকিৎসকরা বলছেন টিকা কার্যক্রমের প্রভাব পড়তে আরও সময় লাগবে। শিশুদের জন্য মাস্ক সহ বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ 3টি কফিনে করে দেশে ফিরেছে। শুক্রবার সকালে স্বজনদের সঙ্গে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পথে রওনা হন বেঁচে যাওয়া একমাত্র সন্তান অয়ন। এ ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। নতুন জীবনের স্বপ্ন নিয়ে ইতালিতে পাড়ি দিয়েছিল পরিবারটি, কিন্তু রোমে এক রাতেই সব শেষ। গত 26 জুন নিজ বাসায় নৃশংস হামলায় নিহত হন অয়নের বাবা, মা ও ছোট বোন। গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান অয়ন। সেই রাতের ভয়াবহ স্মৃতি নিয়েই শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন অয়ন। তবে একা নন, সঙ্গে 3টি কফিনে ফিরেছেন তার বাবা, মা আর ছোট বোন। ইতালিয়ান বাংলাদেশ এম্বাসিকে রোমের, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা আমার সাথে সেই 26 তারিখ থেকে শেষ পর্যন্ত ওরা আমার পাশে ছিল, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ইতালিয়ান যারা নাগরিক ছিল ওই দেশের, ওদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা শুরু থেকে পাশে ছিল, আমার আব্বুর কলিগরা, ফ্রেন্ডরা। হত্যাকাণ্ডের ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশি প্রবাসীকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে তদন্ত চলছে। স্বজনদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। উনি ওরে বলছে যে তোর আব্বু আম্মু ঝগড়া লাগিয়ে তুই আয়, আর মেসেজ আর হেসে তো নামালে বলছে এটা মারি গেলাম, মারি গেলে তো সে নিশান, তাইলে এতারা নিজের কে মাইকে কারা বলতে পারবে না। ওই নাতিটা এখন দেখছে, এখন এতার পকার হয়ে গেছে। আমাদের মানে সব পর্যায়ে ওরা কমিউনিকেশন করছে এবং থানা খোঁজখবর নিচ্ছে, ঢাকার গোয়েন্দা বিভাগও আই থিঙ্ক ওদের সাথে কাজ করছে, তো ওরা ওদের মতো করে খুব ভালো কাজ করছে। আমরা মোটামুটি ইটালিয়ান পুলিশের কাজেও আমরা স্যাটিসফাইড। হয়তো আসামি ওরা ধরতে পারেনি, কিন্তু ওরা ভালো কাজ করছে, এটা আমরা বুঝতে পারছি। ঢাকা থেকে মরদেহ 3টি নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ গ্রামে নিয়ে দাফন করা হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে একটু নোয়াখালীতে যেতে চাই। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, জানাজা ও দাফনের ব্যাপারে জানতে চাই, কখন হবে? নির্মম এই হত্যাকাণ্ড ঘটেছে, স্বজন এলাকাবাসী কি বলছেন? আমি এখন রয়েছি কামাল উদ্দিন বাবুলের বাড়িতে। এই বাড়িতে তিনটি মরদেহ রয়েছে। আসলে সকাল থেকে এই এলাকার শত শত মানুষ, নারী পুরুষ এসে ভিড় করছেন, স্বজনরা আসছেন, তারা কান্নায় ভেঙে পড়ছেন। আসলে কামাল উদ্দিন বাবুলের 5 বোন রয়েছেন, তার মা বাবা রয়েছেন, সবাই আসলে কোনোভাবে তিনটি মরদেহ এলাকাবাসী কেউ
আসলে মেনে নিতে পারছেন না। তারা আসলে যেমনি কান্নায় ভেঙে পড়ছেন, শোকাহত, সে সাথে তারা ক্ষুব্ধ এই জন্য বলছি যে কেননা যে হত্যা করেছে অর্থাৎ অয়ন, যে একমাত্র বেঁচে যাওয়া এই পরিবারের ছেলে সন্তান, সে দেখেছে যে আসলে কে হত্যা করেছে বা সে নিজেও আহত হয়েছে, তার শরীরে অনেকগুলো কোপের দাগ রয়েছে। সে সুস্থ হয়ে আজ সে মৃতদেহগুলোর সাথে বাড়িতে এসেছে। আসলে বারবারই যে কামাল উদ্দিন বাবুলের বাবা মা মুর্শিদাবাদ যাচ্ছেন এবং তারা এখানে যে হত্যাকারী তার বিচার দাবি করছেন। বাংলাদেশ সরকার, ইতালির সরকার সমন্বয়ে হত্যাকারীকে ধরে আইন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। তো আসলে সাদাত হোসেন এর আগেও তো অপহরণ ঘটনা, বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তো আসলে এখন আপনারা কি বলবেন? এই তো শুধু এখন নয়, সেই আরো 5-7 বছর আগে আমার বোর আগে আসান ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো। তখন একদিন জিজ্ঞাসা করলাম, তুমি আমার বাড়িতে কেন আসো? এমনি আসি। তাহলে আমি বললাম ঠিক আছে। তখন আমরা এখন সেই এই যে ব্যাংক টাকা লুট করছে, ঘর, তার স্বর্ণ অলংকার, টাকা যে লুট করছে, যে আবার যে সিডিটা আমার ব্যবহার করছে, তো আবার 2025 সালে এটা আসছে বাড়িতে। হ্যাঁ, ওখানে এটা ফাইনাল, এখন ফাইনাল ওইখান থেকে লয়ে গেছে, যাই ওখানে আসলে আপনার শুনলেন যে আসলে এখন থেকে কিছুক্ষণ পরে অর্থাৎ মাগরিবের নামাজের পর যে স্থানীয় যে শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে, সে মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এখন আসলে জানাজা এবং নামাজের প্রস্তুতি চলছে। সেটাতে এখানকার স্থানীয় লোকজন আসলে বিক্ষোভ করেছেন। তারা যে হত্যাকারী সাদাত হোসেন তার বিচার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। শাওন। সবুজ, ধন্যবাদ আপনাকে। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রীর হুঁশিয়ারি, এমন পদক্ষেপ নেওয়া হবে যা ইতিহাসে কখনো ঘটেনি। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, এই যুদ্ধ থেকে দুটি লক্ষ্য অর্জনের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। এই অবস্থায় হরমুজ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি ইরানের। বৃহস্পতিবারও প্রণালীটিতে দুটি নৌযানে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, হরমুজ নিয়ে ভুল হিসাব নিকাশ করছে যুক্তরাষ্ট্র। হামলা পাল্টা হামলা থামলেও স্থবির হয়ে পড়েছে যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ কার্যত বন্ধ থাকায় বাড়ছে জ্বালানি সংকটের বৈশ্বিক উদ্বেগ। এমন পরিস্থিতিতে হরমুজকে আগের অবস্থায় ফিরিয়ে এনে তেল গ্যাসের দাম স্থিতিশীল রাখাকে যুদ্ধের দুটি লক্ষ্যের একটি বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আর তাদের অন্য লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক না হতে দেয়া। আমি নিশ্চিতভাবে একটা কথাই বলতে পারি, আমার বিশ্বাস সবশেষে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী অবস্থানে থাকবে। ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। হরমুজ প্রণালীর পরিস্থিতি এমন অবস্থায় ফিরে আসবে যেখানে আমেরিকান জনগণের জন্য তেল ও গ্যাসের দাম স্থিতিশীল থাকবে। এদিকে ইরানের উপর নজিরবিহীন অর্থনৈতিক চাপ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। চোখ রাখুন, আগামী সপ্তাহে আরও ঘোষণা আসছে। আমরা এমন সব পদক্ষেপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। হরমুজ এখনো পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি ইরানের। আইআরজিসির অনুমতি ছাড়া কোনো জাহাজই জলপথটি পাড়ি দিতে পারবে না বলে হুঁশিয়ারি দেশটির। গোয়েন্দা ব্যর্থতার কারণেই হরমুজ নিয়ে ভুল হিসাব নিকেশ করেছে ওয়াশিংটন, এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার হরমুজে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন দুটি জাহাজে হামলার অভিযোগ উঠেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার ধুপুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কণিকা আক্তার ও তার 4 বছরের মেয়ে রাজিয়া। স্থানীয়রা জানায় 6 বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীবের সাথে বিয়ে হয় কণিকার। এরপর থেকেই তাদের মাঝে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে সিলেট ঘুরতে যায় রাজীব। সকালে মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা করেন কণিকা। এ সময় তার শ্বশুর বাধা দিলে ঘরে ফিরে দরজা বন্ধ করে রাখেন তিনি। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে মা মেয়ের মরদেহ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে 2 বোন সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার জামদিয়া দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জুমার নামাজের আগে বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। এক পর্যায়ে তারা 3 জন বাড়ির পাশে বাগানের মধ্যে গভীর ওই পুকুরে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন।
পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতদের হামলায় গুলিবিদ্ধ হন একজন। লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। ভোরে কলাপাড়া উপজেলার পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই। শেষ রাতে 5 থেকে 6 জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে এবং মারধর করে। এক পর্যায়ে প্রবাসী মাহিনের ছেলে নাইমের পায়ে গুলি করে ডাকাতরা। পরে 25 ভরি স্বর্ণালংকার, নগদ 2 লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দল। ডাকাত দলটিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরে এখন কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র্যাব। সংস্থাটির দাবি, ওই এলাকাকে গডফাদার মুক্ত করতে ধারাবাহিক অভিযান চলছে। কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম সহ 5 জনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানান র্যাব 2-এর অধিনায়ক নয়মুল হাসান। গত 12 এপ্রিল মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অ্যালেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ইমন হত্যা মামলার আরও 5 আসামিকে নতুন অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। প্রেস ব্রিফিংয়ে র্যাব 2-এর অধিনায়ক দাবি করেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই অ্যালেক্স ইমনকে হত্যা করে জহিরুল ও তার সহযোগীরা। র্যাব 2-এর আভিযানিক দলটি আসামি পিঞ্জিরের আব্বিশ দেওয়ার তথ্য মতে মোহাম্মদপুর এলাকার আলোচিত অ্যালেক্স ইমন হত্যা মামলার 7 নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে রিপেল ওরফে বিপুলকে একটি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করে। র্যাব 2 বলছে, মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই, তবে অপরাধী ও গডফাদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এখন কোনো গ্যাংই সক্রিয় নাই, সবাইকে আমরা সাপ্রেস করে ফেলছি। আমরা গডফাদারদেরকে গ্রেপ্তার করছি দেখেই মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর আরও বেশি নিরাপত্তা প্রিয় হবে এবং সবাই নিরাপদে মোহাম্মদপুরে বসবাস করতে পারবে। এলাকার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। যেই সব জায়গায় একটু থ্রেট আছে সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে জামিনে মুক্ত হলেন কক্সবাজারের আলোচিত রমজান আলীর বদলে মৃত্যুদণ্ডের দায়ে কারাভোগ করা সোনা মিয়া। পরিচয় বিভ্রাটের তথ্য প্রমাণ সহ বিষয়টি আদালতকে অবহিত করার পর 4 শর্তে সোনা মিয়ার মুক্তির আদেশ দেন বিচারক। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার স্বজনরা। সকাল 11টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন সোনা মিয়া। এ যেন ফাঁসির মঞ্চ থেকে নতুন জীবন ফিরে পাওয়া। তাকে ফিরে পেয়ে আপ্লুত স্ত্রী, স্বজনরা। না স্যার, উনি আমার জন্য অনেক কিছুই করছে। উনি আমার বাবার মতোই কাজ করছে, যে আপনারাই আমার জন্য অনেক করছেন। যারা সহযোগিতা করছে তাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়া, দোয়া ছাড়া দেওয়ার মতো কিছু নেই। সরকারের বিভিন্ন দপ্তরের আমরা অনেক সহযোগিতা পেয়েছি। সোনা মিয়া জানান, কারাগারে যাওয়ার পর তাকে রাখা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ সেলে। তখন জানতে পারেন ইয়াবা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রমজান আলী কৌশলে তাকে ফাঁসিয়েছে। এরকম যদি আর যে কারণ হয়, সঠিক তদন্ত করে যারা পুলিশের কর্মকর্তা আছে, যারা নিরপরাধ মানুষ যে কষ্ট না পায়। সোনা মিয়ার গল্প যেন আরেক আয়নাবাজি। শেষ পর্যন্ত তিনি মুক্তি পাওয়ায় খুশি স্থানীয়রাও। কলকাতার মানুষ করছে, উনি কারো দণ্ড লিখতেছিল না। আমরা বাংলাদেশের নাগরিকই কষ্ট পাইছি, রোহিঙ্গাদের উপর সুষ্ঠু নজর দেওয়ার জন্য সরকারের প্রতি বিনোদনভাবে আবেদন করছি। এর আগে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোনা মিয়ার কাগজপত্র, তথ্য প্রমাণ পর্যালোচনা করে নিশ্চিত হন আসামি রমজান আলীর বদলে সোনা মিয়া জেল খাটছেন। এরপর 4 শর্তে মুক্তির আদেশ দেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রথম বহুজাতিক ও মাল্টিডোমেইন অ্যাটাক ড্রোন টাস্ক ফোর্স গঠন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধের সক্ষমতা আরও বাড়াতে নতুন এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক নামের এই বাহিনীতে থাকবে হামলা চালাতে সক্ষম ড্রোন সহ বিভিন্ন ধরনের মানববিহীন যুদ্ধযান। এগুলো আকাশ, সমুদ্রের উপর এবং পানির নিচেও কাজ করতে পারবে। এই বাহিনীতে শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সেনারাও অংশ নেবে। এর আগে সেন্টকম গঠন করেছিল স্করপিয়ন স্ট্রাইক। নতুন ফ্যালকন স্ট্রাইক সেই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী যৌথ ড্রোন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করাই এর লক্ষ্য।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চলেছে মিশরও। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। মিশরের নিউ আলামিন শহরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এর আগে নিজেদের প্রতিরক্ষা আরও জোরদারের লক্ষ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। তারা জানায় এই চুক্তির শর্ত অনুযায়ী যে কোনো সদস্য দেশের উপর সশস্ত্র আক্রমণকে জোটের সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে ফিদান জানিয়েছে বর্তমানে কিছু বিষয় মূল্যায়ন করছে জোটটি, শীঘ্রই মিশরও আনুষ্ঠানিক অংশীদারও হয়ে উঠবে বলে জানান তিনি। চলতি অর্থ বছরের মধ্যে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একথা জানান প্রতিমন্ত্রী। এ সময় শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত ভবন তৈরির কাজ, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর ও রাধানগর মহাজিরাবাদ রাস্তার কাজ পরিদর্শন করেন মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সব ক্ষেত্রেই পর্যটন নগরী মৌলভীবাজার কে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মীর শাহে আলম আরও বলেন, পর্যটন নগরীর জন্য 1000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে ফিরিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই অর্থ বছরে স্থানীয় সরকারের যে 5টি নির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, 5টি নির্বাচনে আমরা সম্পন্ন করব এবং এইগুলি নির্বাচন সম্পন্ন করবার জন্য আমাদের প্রায় 5.5 থেকে 6,000 কোটি টাকার প্রয়োজন হবে। এবং বাজেটে এই বিগত পার্লামেন্টে যে 26-27 অর্থ বছরে যে বাজেটটি অনুমোদন হয়েছে, সেই বাজেটের মধ্যে এই অর্থ সংকুলান করা আছে। দেশের 5 কোটিরও বেশি যুবশক্তিকে কেবল সনদ সর্বস্ব শিক্ষায় আটকে না রেখে আধুনিক ও জনশক্তিতে রূপান্তর করতে চায় সরকার। একথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা হবে যেন পরিবার ও দেশের পাশে দাঁড়াতে পারে। দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতে সম্পৃক্ততা নিয়ে এফডিসিতে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আর বিরোধী দলে অংশ নেয় ইস্টার্ন বিশ্ববিদ্যালয়। চাকরির 100% চাকরি দেবে বিষয়টা এরকম নয়, কেউ কেউ উদ্যোক্তা হবে, কেউ কেউ নিজেই কর্মসংস্থান তৈরি করবে। আয়োজনে প্রধান অতিথি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে 5 কোটি যুবশক্তির দিকে তাকিয়ে সরকার এমনভাবে গড়ে তুলতে চাই আমাদের যুব এবং যুব নারীদেরকে, তারা সত্যিকার অর্থেই যাতে দক্ষতা অর্জন করে, তারা যাতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে, তারা যাতে তার নিজের পরিবার এবং তার নিজেকে যাতে স্বাবলম্বী করতে পারে। পড়াশোনার পরে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না, পড়াশোনা করেও খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আইটি পার্কগুলোকে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান। প্রশিক্ষিত হয়ে বা তারা লেখাপড়া শেষ করে যাদের কর্মসংস্থান হয়, সেটি কিন্তু প্রত্যেক দেশেরই যুব সমাজের কিন্তু সেই জায়গার চাহিদাটা কিন্তু একই রকমের। যদি যুব শক্তিকে দক্ষতার নাম করে যদি লুটপাটের হরিলুট করা হয়, তাহলে কিন্তু এই দেশের তরুণরা যারা জেএনজি, তারা কিন্তু এখনো কিন্তু সজাগ আছেন। তারা কিন্তু খেয়াল রাখবেন যে আওয়ামী শাসন আমলের দুর্নীতি বর্তমান সরকারের সময় হয় কিনা। বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বিমান বাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে সামরিক মর্যাদায় ফিউনারেল প্যারেড এবং জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। জানাজায় সাবেক সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল 11:30টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই বিমান বাহিনী প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। রাজধানী ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই আয়োজন ঐতিহাসিক ঢাকা গেট থেকে শুরু হয়ে নগর ভবন গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাকে একটি সবুজ, বাসযোগ্য ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
ঐতিহাসিক ঢাকা গেটের সামনে তখন সাইকেল আরোহীদের ভিড়। উপলক্ষ প্রাণের শহর ঢাকার 416 বছর পূর্তি। ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি। বর্ণিলে আয়োজনে নারীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। বায়ু দূষণ কমাতে গুরুত্ব আরোপ করেন সাইকেল চালাতে সচেতনতা বৃদ্ধির বিষয়ে। জাপানের মানুষ অনেক বেশি সাইকেল চালায়, তো দেখা যায় যে তাহলে ওই যে কার্বন যে নিঃসরণ হয় অন্যান্য গাড়ি থেকে, ওইটা হবে না। সাইকেলের উপর নির্ভরশীল হব, আমার মনে হয় দূষণ তত কমবে। সাইকেল এটা হচ্ছে ফিটনেসের জন্য, আমাদের বডি হেলথ ভালো থাকে। যদি একটা লেন হয় তাহলে আমরা সুন্দরভাবে আমরা সাইকেল চালিয়ে যেতে পারি। সবার দায়িত্ব হচ্ছে নিজের পক্ষ থেকে গাছ লাগানো, পরিবেশ রক্ষা করা। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য করতে সবার আগে প্রয়োজন নাগরিক সচেতনতা। ঢাকায় তরুণরা আজকের এই সকালে যেমনি সাইকেল নিয়ে নেমে এসেছে, ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মতভাবে একটি পরিবেশ পায়, সেই পরিবেশকে গড়ে তুলবেন আমাদের বর্তমান প্রশাসক। ডিএসসিসি প্রশাসক বলেন, শহরের সাথে নারীর টান না থাকায় অনেকেই শহরটা আপন করে নিতে পারেনি, যার প্রভাব পড়েছে সার্বিক ব্যবস্থাপনায়। ক্লিন সিটি, গ্রিন সিটি করতে চাই। গাছ লাগান, পরিবেশকে ভালোবাসুন, ঢাকা নগরকে ভালোবাসুন। আপনার যত্রতত্র আবর্জনা ফেলবেন না, রাস্তা পরিষ্কার রাখুন, তাহলে আমরা অনেক কিছু থেকে, মশা থেকে মুক্ত হতে পারবো, জলজট থেকে আমরা মুক্ত হতে পারবো, একটি সুন্দর ঢাকা আমরা পাবো। ঢাকা তার জরাজীর্ণতা কাটিয়ে পরিবেশ বান্ধব ও সবুজ নগরীতে রূপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।